পরে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখনো আপনি দিতে পারেন। আজকে এসব দিয়েছেন, টাকাটা জমা দিয়ে দেন, যখন সে টাকা জমা দেয় এক মাস তার বলবেন আমি তো লাইসেন্স পাঠা দিচ্ছি স্যার। এই বিমা কোম্পানি আলাদের মোটা তাজা করতেছেন যে 250 থেকে 300 কোটি টাকা তারা বছরে এখান থেকে নেয়, 1 টাকাও ফেরত দেয়। তোপের মুখে সড়ক বিভাগ, উন্নয়নের পরও সড়কে এত যানজট দুর্ঘটনা কেন? ক্ষুব্ধ মন্ত্রী। ঢাকা সহ সারা দেশে আজ থেকেই মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ। এখন মফস্বল এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পর পর মেট্রো ছাড়ার পরিকল্পনা। আপাতত চিন্তা নেই, শুক্রবার চালু। ঘন ঘন ট্রেন সার্ভিস দেওয়া যায় তাহলে হয়তো আমাদের উপকার হয়। মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় বিদেশে আছি। যেটাকে আমরা মূল পিক আওয়ার বলি, সেই সময়টাতে কিভাবে আমাদের নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবের পরিবর্তন, অস্বস্তি প্রভাব ফেলবে না অভিন্ন ইস্যুতে। নূর সঙ্গে সাক্ষাতের পর পরিবেশ মন্ত্রী, পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক। দেশের মোট শ্রম শক্তির 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করায় লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের নারী শিশুদের সহায়তায় জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। উখিয়ায় গহীন পাহাড়ে আরসার আস্তানার সন্ধান, অভিযানে র্যাব, ঘটনাস্থলে সেনাবাহিনীও। বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, 2 সন্ত্রাসী আটক। ডলারের দর বাড়ায় চাপে জ্বালানি খাত, গ্রাহকের কাঁধে আবারও চাপছে বিদ্যুতের বাড়তি দামের বোঝা। IMF এর প্রেসক্রিপশনে ক্ষুণ্ণ হবে ভোক্তা স্বার্থ, বলছে ক্যাব। এবং বিশ্বকাপ খেলতে মধ্যরাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে টাইগাররা। দেশ ছাড়ার আগে মিরপুরে শেষ অনুশীলন। সাকিব ছাড়া যোগ দিয়েছেন 16 ক্রিকেটার। প্রথম বৈঠকেই অংশীজনদের তোপের মুখে সড়ক বিভাগ। উন্নয়নের পরও সড়কে এত যানজট দুর্ঘটনা কেন? ক্ষোভ জানিয়েছেন মন্ত্রী। এ সময় লাইসেন্স জট, সড়কের গতি, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে খোড়া যুক্তি দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েন সচিব। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ ঢাকার পাশাপাশি সারা দেশে আজ থেকেই মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন মন্ত্রী। প্রায় 4 সপ্তাহ বাদে বনানী বিআরটিএ ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ দপ্তরের কাছেই জানতে চান এত পুরাতন গাড়ি কিভাবে সড়কে চলে। জানতে চান সড়ক মহাসড়কের উন্নয়নের সুফল যাচ্ছে কোথায়। সড়কে পরিবহনে শৃঙ্খলা যদি না আসে তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখি কি লাভ? এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। রেজাল্ট না পেলে এগুলো করে কি লাভ? এরপরই একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনা সহ বেশ কিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাহজাহান খানের প্রশ্নে খেই হারান সড়ক সচিব। কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখনো আপনি দিতে পারেন। আজকে এসব দিয়েছেন, টাকাটা জমা দিয়ে দেন, যখন সে টাকা জমা দেয় এক মাস তার বলবেন আমি তো লাইসেন্স পাঠা দিচ্ছি স্যার। এই বিমা কোম্পানি আলাদের মোটা তাজা করতেছেন যে 250 থেকে 300 কোটি টাকা তারা বছরে এখান থেকে নেয়, 1 টাকাও ফেরত দেয়। এইটা যদি আপনি এছাড়া শব্দ দূষণ, গতি নিয়ন্ত্রণ নিয়েও অংশীজনের সঙ্গে বিতর্কে জড়ান মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। অনুষ্ঠানে উত্তরের মেয়র বলেন, ঢাকার রাস্তা অধিকাংশই সংস্কার করে 2 সিটি আর রোড ট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। মেয়র চাইলেন সেই টাকার ভাগ, মুক্তি চাইলেন ব্যাটারি চালিত রিকশা থেকে। রোড ট্যাক্সের একটি অংশ যাতে করে সিটি কর্পোরেশন পায়, আমরা পুরোটা চাচ্ছি না। কর্তৃপক্ষ যেহেতু বিভিন্ন কাজ আছে, তাদেরও খরচ আছে। ঢাকা শহরে কোন ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চলবে, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, রাজধানী ঢাকায় মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করা গেলেও ঢাকার বাইরে তা উপেক্ষিত। ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না
যদি হেলমেট না থাকে। সড়ক নিরাপত্তার গতি নিয়ন্ত্রণ নতুন বিধি কাজে আসবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই নতুন শিডিউলে চলবে মেট্রো রেল। যাত্রী চাহিদা বিবেচনা করে 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পর পর ছাড়বে ট্রেন। যদিও আপাতত পরিকল্পনা নেই শুক্রবারে চালুর। এদিকে 1.5 বছরের মধ্যেই MRT লাইন 6 প্রকল্পের ঋণের 75 কোটি টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছেন DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক। রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর পরে মেট্রো রেলই দ্বিতীয় কোনো মেগা প্রকল্প, যেখানে শুরুর দিন থেকেই প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবটা মিলে যাচ্ছে খাপে খাপ। শুরু থেকেই এমআরটি কর্তৃপক্ষ যেন এগিয়ে যাচ্ছে তালে তাল মিলিয়ে। উত্তরা থেকে আগারগাঁও 4 ঘন্টা থেকে শুরু, এখন মতিঝিল পর্যন্ত চলছে সকাল থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। তবু যেন তিল ধারণের ঠাঁই নেই। পিক অফ পিক বলে কিছুই নেই এই দ্রুত যানে, সবসময়ই যেন যাত্রীতে ঠাসা। তবু নেই অভিযোগ, সড়কের দীর্ঘ যানজট থেকে মুক্তি যেন বড় পাওয়া। অল্প কিছু ট্রিপ সংখ্যা বাড়াইলেই যথেষ্ট, সামাল দেওয়া সম্ভব। এখন পর্যন্ত আমি খুব হ্যাপি। ট্রেন তো বাড়ালে ভালো হয়, ভিতরে গ্যাদারিং হয়ে যায় প্রচুর। আমার মনে হচ্ছে যে ঢাকার জ্যামজটও কমে গেছে। মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় বিদেশে আছি। এখনো পর্যন্ত সার্ভিস ভালোই পাইছে। ভিড়ের কারণে আমি শাহবাগে টিকিট কাটছি, কিন্তু আমার বাচ্চা নেমে গেছে, আমি নামতে পারিনি, এসে কারণ বাজার নামলাম। পিক আওয়ারে আরেকটু দ্রুত বা ঘন ঘন ট্রেন সার্ভিস দেওয়া যায়, তাহলে হয়তো আমাদের জন্য উপকার হয়। তবে এই যাত্রী চাপ সামলাতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে DMTCL। একটি ট্রেন থেকে অপর ট্রেন আসার সময় অর্থাৎ হেডওয়ে 8 মিনিট থেকে 5 মিনিটে নামিয়ে আনার কথা ভাবছেন তারা। সেক্ষেত্রে যাত্রী ওঠানামার ক্ষেত্রে দেয়া হবে বাড়তি নজরদারি। পিক আওয়ারে, যেটাকে আমরা মূল পিক আওয়ার বলি, সেই সময়টাতে কিভাবে আমাদের নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। 15 তারিখের পরে আমাদের এখানে একটা ফুল টিমের সামনে একটা প্রেজেন্টেশন হবে। ভিজিবিজ অন্যান্য দেশে যারা 5 মিনিটে আসছে তাদের উদাহরণগুলো তুলে ধরা হবে। এদিকে এই রেলপথ নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 33,500 কোটি টাকা, যার প্রায় 20,000 কোটি টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা আর বাকি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে এই ঋণের 3 কিস্তি পরিশোধ করেছে কর্তৃপক্ষ। 2টা কিস্তি, প্রথম কিস্তিটা কিন্তু অনেক বড় হয়, কারণ আমরা যে 10 ইয়ার্স গ্রেস পিরিয়ড পেলাম, আমরা এই 10 বছর কোনো ঋণ শোধ করলাম না, তার যে একটা রেট অফ ইন্টারেস্ট হয়, এটা সহ আসলটা শোধ করতে হয়। এই বড়টা আমরা কিন্তু পরিশোধ করেছি, এটা প্রকাশ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমরা চেক হস্তান্তর করে পরিশোধ করেছি। তারপরে আরেকটা আমরা পরিশোধ করেছি। এখন আমাদের মে মাসে আমাদের 3য় কিস্তি ডিউ হয়েছে, আমরা ইনশাল্লাহ মে মাসে আমরা 3য় কিস্তিও পরিশোধ করব। বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন আপাতত 6 দিনই চলবে মেট্রো রেল। এখনই শুক্রবার চালুর কোনো পরিকল্পনা তাদের নেই। স্বপ্নবাহন যে এই নগরে স্বস্তি এনেছে সেটা একরকম হলফ করেই বলা যায়। তবে আপাতত ছোটখাটো যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে সেগুলো মূলত যাত্রী সাধারণের অভ্যস্ততার বিষয়। ধীরে ধীরে সেই অভ্যস্ততা যদি সঠিকভাবে যাত্রীরা পালন করে তাহলে পুরোপুরি স্বস্তি মিলবে এই মেট্রো রেল থেকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবের পরিবর্তন হয়েছে। অস্বস্তির প্রভাব ফেলবে না দুদেশের অভিন্ন ইস্যুতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 3 দিনের ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন। সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে আলোচনার বিষয়ে গণমাধ্যমের কাছে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন ডোনাল্ড লু। বলেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুদেশ একসঙ্গে কাজ করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কারিগরি ও আর্থিক সহযোগিতাও অব্যাহত রাখার প্রতিশ্রুতির কথা জানান তিনি।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিবেশ মন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে অস্বস্তি ও ভূমিকা ছিল দুদেশের অভিন্ন ইস্যুতে তার কোনো প্রভাব পড়বে না। বলেন, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে সফররত ডোনাল্ড লো। আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচনের আগে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল, তাদের হয়তো কিছু অস্বস্তি ছিল, বাট সেটা তো আর আমাদের মধ্যে ছিল না। আমরা আমাদের নির্বাচন করেছি, সেটা ওই সময়ের জন্য তাদের একটা অবস্থান ছিল, তাদের একটা বক্তব্য ছিল। তা এখন আসলে তো ইলেকশনের ইয়াটা মানে রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমেই বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করব সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যেসব প্রকল্প নেওয়া হবে সেক্ষেত্রে তৃণমূলের ক্ষতিগ্রস্ত মানুষ যেন উপকৃত হয় সে বিষয়ে জোর দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তাগিদ রয়েছে বলেও জানান সাবের হোসেন চৌধুরী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনে প্রতিনিয়ত নারী শিশুরা দুর্বিষহ পরিস্থিতি পার করছেন। তাদের সহায়তায় জাতিসংঘকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে প্রয়োজনীয় অর্থের সংস্থান জরুরি। তিনি আরও জানান, 2030 সাল নাগাদ দেশের মোট শ্রমশক্তির 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করবে বাংলাদেশ। বৈশ্বিক প্রেক্ষাপটে জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ, জাপান ও বুলগেরিয়ার যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হল গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ICPD 30 বৈশ্বিক সংলাপ শিরোনামে উচ্চ পর্যায়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আয়োজনে উপস্থিত ছিলেন 48টি দেশের প্রতিনিধি। উঠে আসে বিশ্বব্যাপী নারী ও শিশু তথা স্বাস্থ্য খাতে মানুষের বিভিন্ন চ্যালেঞ্জের দিকগুলো। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ 50% উন্নীত করতে বাংলাদেশের সময় প্রয়োজন আরও অর্ধযুগ। বর্তমানে শ্রমশক্তির 42.6% নারী, যা 2030 সালের মধ্যে 50-এ উন্নীত হবে। বৈশ্বিক এই প্ল্যাটফর্মে সরকার প্রধান স্বাস্থ্য খাতের উন্নয়নে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব তুলে ধরেন। জানান, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে বৈশ্বিক অর্থায়ন নিশ্চিত জরুরি। আমরা আমাদের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। এ লক্ষ্যে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। বাংলাদেশ শান্তির পক্ষে উল্লেখ করে ইসরায়েলি আগ্রাসনে দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনি নারী শিশুদের পাশে দাঁড়াতে কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘকে সরব হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা বৈশ্বিক সংলাপের সুপারিশগুলোর প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবেন বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান শেখ হাসিনা। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে যাওয়ার আগে দলীয় ফটো সেশনে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজ মধ্যরাতেই বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কিন্তু রওনা দিবে। বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা ফটো সেশন করছে, আমরা সরাসরি সেটি দেখতে পাচ্ছি। নাজবুল হাসান শান্ত, তিনি অধিনায়ক এবং
তাসকিন, সে কিন্তু ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে এবারের বিশ্বকাপে। যদিও তাসকিনের খেলা নিয়ে একটু শঙ্কা দেখা দিয়েছিল, তার মাংসপেশিতে চিট ধরা পড়েছে, তারপরও আমরা দেখতে পেয়েছি যে তিনি বিশ্বকাপ স্কোয়াডে আছেন এবং বিশ্বকাপ স্কোয়াডে তিনি ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। সাকিব আল হাসানের পারিবারিক একটি সমস্যার কারণে আসলে তিনি আজকেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন না, যেহেতু আজকেই মধ্যরাতে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়বে। তো সাকিব আল হাসান পরে দলের সঙ্গে আবার যোগ দেবেন। আমরা বেশ কয়েকজন নতুন মুখও দেখতে পেয়েছি এবারের টি-20 বিশ্বকাপে, যাদের উপর আমরা আসলে নির্ভর করতে পারি। 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে এবং দুজনকে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। আমরা সেখানে বিশ্বকাপ দলে আছেন, স্কোয়াডে আছেন, তারা প্রথমে একটা ফটো সেশন করেছেন। এখন সেখানে যোগ দিয়েছেন কোচিং স্টাফের সদস্যরা এবং অন্যান্য অফিসিয়ালরা। শুরু থেকেই যদি বলি, একেবারে হেড কোচ চান্দিকা হাতুরু সিংহে, অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম, পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, পেস বোলিং কোচ এবং স্পিন কোচ মুস্তাক আহমেদ সহ অন্যান্য কোচিং স্টাফরা আছেন সেখানে। এখন বাংলাদেশের পুরো টিম একসঙ্গে বসেছে, অর্থাৎ কোচিং স্টাফ সহ যে পুরো কন্টিনজেন্ট আসলে আমেরিকার উদ্দেশ্যে যাবে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিশ্বকাপের জন্য, তারা এখন দাঁড়িয়েছেন। এই সেশনটি আসলে শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টায়, এখন থেকে আরও 1 ঘন্টা আগে, তবে নানা কারণে এটা পিছাতে 1 ঘন্টা পরে এখন শুরু হয়েছে। এই প্রায় 2টোরও কিছুক্ষণ পর, অর্থাৎ 2:10-11টা নাগাদ এটা শুরু হয়। এবং প্রথমেই ক্রিকেটাররা, প্রথম 15 জন যেই সদস্য আছেন তারা একটা ফটো সেশন করেছেন। এখন কোচিং স্টাফের সদস্যরা আছেন। বিসিবির অফিসিয়াল সেরকম কাউকে এখনও এখানে দেখা যাচ্ছে না। ধারণা করা হয়েছিল যে বিসিবির প্রেসিডেন্ট, ক্রিকঅপস চেয়ারম্যান তারাও হয়তো এখানে থাকবেন, তবে এখানে নেন। তবে সবচেয়ে মজার বিষয়, সবার আকর্ষণ ছিল আসলে যে প্লেয়ারটিকে নিয়ে, সাকিব আল হাসান, যে বাংলাদেশ শেষ যখন আনুষ্ঠানিক এরকম ফটো সেশন করেছিল 2019 বিশ্বকাপে, সেই সময় কিন্তু সাকিব ছিলেন না এবং সেটা নিয়ে একটা সমালোচনা হয়। এবং তারপর আজ আরও একবার একটি ফটো সেশন, এবং সেখানে হাস্যোজ্জ্বল সাকিব আল হাসানকে আমরা নাজমুল হোসেন শান্তর পাশে বসে থাকতে দেখছি। তার পাশেই আছেন নতুন ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার, একে এরপরে সব ক্রিকেটাররা সামনে বসেছেন, কয়েকজন পিছনে দাঁড়িয়ে আছেন। নতুন যারা ক্রিকেটার আছেন তারাও কিন্তু বেশ হাস্যোজ্জ্বল এবং নিশ্চয়ই একটা আলাদা রোমাঞ্চ কাজ করছে তাদের মধ্যে। বিশ্বকাপের ফটো সেশন, বিশ্বকাপে যাবেন প্রথমবারের মতো খেলতে, দেশকে প্রতিনিধিত্ব করবেন। ফটো সেশনের আনুষ্ঠানিকতা একেবারে শেষের দিকে, সবাই আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছেন, নিজেদের মধ্যে গল্প করছেন, হয়তোবা অপেক্ষা করছেন যে বিসিবির অফিসিয়ালরা হয়তোবা এখন আসবেন। নাজমুল হাসান পাপন এবং অন্যান্যরা এখানে এসে যোগ দিয়ে হয়তোবা ফটো সেশনের আরেকটা পার্ট সেটা হয়তোবা হবে। এবং এর পরপরই আসলে নাজমুল হাসান শান্ত এবং হেড কোচ হাতুরু সিংহে, তারা দুজন আসলে একটি প্রেস কনফারেন্সে যোগ দেবেন। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। বাংলাদেশ ক্রিকেট দল আসলে ফটো সেশন করছিলেন, আমরা দেখতে পাচ্ছিলাম। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আজকেই কিন্তু চলে যাবে, মধ্যরাতে বিমান ছাড়বে এবং শুভকামনা থাকলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। এই ফটো সেশনটি দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের সময়.নিউজ.টিভির ফেসবুক পেজে। দুপুরের সময় আরও থাকছে। বাবার সাথে অনেক খেলবো, বাবার সাথে অনেক জায়গায় ঘুরতে যাবো। ফিরে আসছে, এটাই আমাদের আল্লাহর শুকরিয়া। জলদস্যুমুক্ত হয়ে ফেরা নাবিকদের বাড়িতে আনন্দের জোয়ার। ফুল দিয়ে বরণ স্বজন ও এলাকাবাসীর জিম্মিকালীন পুরোটা সময় সবাইকে উজ্জীবিত রাখেন ক্যাপ্টেন রশিদ। জলদস্যুমুক্ত হয়ে ফেরা এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিকের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। ফুল দিয়ে বরণের পাশাপাশি তৈরি করা হয়েছে বিশেষ খাবার। অপেক্ষারত ছোট্ট সন্তান সহ বাবা, মা, স্বজন ও এলাকাবাসীর মুখে ফুটেছে আনন্দের হাসি। উৎকণ্ঠায় পার হয়েছে 2 মাসেরও বেশি সময়। এবার শুধু পরিবার নয়, অপেক্ষায় ছিল পুরো দেশ। অবশেষে বিপদমুক্ত হয়ে ফিরেছে প্রিয় সন্তান, জড়িয়ে ধরে খুশির কান্না মায়ের। এমভি আবদুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার খুলনার নাবিক মোহাম্মদ তৌফিকুল ইসলাম দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে ফুল দিয়ে বরণ করেছে ছোট্ট সন্তান, যেন ঈদ আনন্দ ফিরেছে পরিবারে। একইভাবে চট্টগ্রামের চিফ অফিসার আতিকুল্লাহ খানের মা ছেলেকে কাছে পেয়ে যেন ফিরে পেয়েছেন পুরো পৃথিবী। পরিবারের কাছে ফিরে আসাটা বরাবরই আনন্দের। তারপরে যখন দেখি আমাদের জন্য সবাই অপেক্ষা করছে, তখন মনোবলটা অনেক বেশি বেড়ে যায় আর কি। মনে হয় যে না, আমি একা না, আমার সাথে পুরো বাংলাদেশ আছে। সময় অস্ত্রের ভিতরে থাকা,
যেগুলো আমরা অস্ত্র কখনো দেখিও নাই। বাবার সাথে অনেক খেলবো, বাবার সাথে অনেক জায়গায় ঘুরতে যাবো। আল্লাহ রহমতে দেশে ছেলে ফিরে আসছে, বুকের ধান ফিরে আসছে, এটাই আমাদের আল্লাহর শুকরিয়া। দীর্ঘ 64 দিনের ভয়ালো যাত্রা শেষে সন্তানের ফিরে আসায় থার্ড অফিসার ফরিদপুরের তারিকুল ইসলামের প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছিলেন মা। ছেলেকে কাছে পেতেই বাবা ও মা বুকে জড়িয়ে নেন। খুশিতে আত্মহারা তার 1.5 বছরের একমাত্র মেয়ে ও স্ত্রী। এদিকে ইলেকট্রিশিয়ান কর্মকর্তা ফেনীর ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লবের পুরো পরিবারও আনন্দে আত্মহারা। পরিবারের কথা বারবারই মনের মধ্যে হইতো যে মনে এটাই শেষ দেখা, তখন মানে নিজে অগোচরে রুমে গিয়ে কানাকাটি করছি। যেহেতু ওরা আর্মস পাইরেটস, আমাদের পক্ষে সম্ভব হয় না ওদের সাথে মোকাবেলা করা। ওরা জাহাজে উঠে আসে। যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তার বিনিময়ে হলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, হয়তো আল্লাহ পাক আমার দোয়া শুনছে। জলদস্যু মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পেরে আনন্দিত অন্যান্য নাবিক ও তাদের স্বজনেরা। বাংলাদেশের মানুষজনকে দেখে খুবই ভালো লাগছে, এরপরে এখন ফ্যামিলিকে দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। বাবা মার কাছে এসেছি, গ্রামে আসছি, গ্রামের মাটিতে পা দেওয়া মাত্র অনেক ভালো লাগে। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। তার 1 মাস পর 13 এপ্রিল মুক্তিপণ নিয়ে 23 নাবিক সহ ছেড়ে দেওয়া হয় জাহাজটিকে। 14 মে জাহাজ নিয়ে চট্টগ্রামে ফেরেন নাবিকেরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ডলারের দাম বৃদ্ধি, IMF এর চাপ, বৈশ্বিক বাস্তবতা সব মিলিয়ে ত্রিমুখী সংকটে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই অবস্থায় আবারও চাপছে গ্রাহকের উপর দাম বৃদ্ধির খড়গ। IMF এর পরামর্শে ঘাটতি কমাতে এখন থেকে প্রতি 3 মাস অন্তর বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তাভাবনা নীতি নির্ধারকদের, যা চলবে 3 বছর ধরে। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে IMF এর প্রেসক্রিপশন আরও নাজুক করবে গ্রাহক স্বার্থ আর জ্বালানি নিরাপত্তাকে। ফারুক ভূঁইয়া, রবিন জানাচ্ছেন বিস্তারিত। নানামুখী সংকটে সাম্প্রতিক বছরগুলোতে ধুঁকতে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাত সমানভাবে বিপাকে ফেলছে গ্রাহকদেরও। 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছিল 9 বার, কিন্তু গত 1.5 বছরেরও কম সময়ে দাম বাড়ে 4 বার। 2010 সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে 3 টাকা 73 পয়সায় থাকা ইউনিট প্রতি বিদ্যুতের গড় দাম 140% বেড়ে এখন দাঁড়িয়েছে 8 টাকা 95 পয়সা। আর এই অবস্থা এবার আরও নাজুক হওয়ার পালা। বলা যায় আমদানি নির্ভর বিদ্যুৎ জ্বালানি খাত প্রায় পুরোটাই ডলার কেন্দ্রিক। তেল, কয়লা, LNG কিংবা ভারত থেকে বিদ্যুৎ আমদানি, বিদ্যুৎ কেন্দ্রের দেনা, বিদেশি কোম্পানির পাওনা সবই পরিশোধ হচ্ছে ডলারেই। কিন্তু ডলারের আনুষ্ঠানিক দাম 1 লাফে 7 টাকা করে বাড়ানোই আবারও বাড়তি ব্যয়ের শঙ্কা বিদ্যুৎ জ্বালানি খাত ঘিরে। আবার বিশ্ববাজারে নানামুখী অনিশ্চয়তাও কাটেনি এখনো। তার উপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছ থেকে ঋণ নিতে গিয়ে বিদ্যুৎ জ্বালানি খাতকে ভর্তুকি মুক্ত করা সহ নানা সংস্কারের পথে হাঁটতে অনেকটি বাধ্য হচ্ছে সরকার। আর এসবের ভার গিয়ে চাপছে সাধারণ গ্রাহকের কাঁধে। প্রাইস প্রতি মাসে বাড়বে কমবে, এটা হলো তেলের ব্যাপারে। ডলারের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় 4 থেকে 5 বারের মতো করব। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মনে করে অযৌক্তিক ব্যয় কমানো, ট্যাক্স ভ্যাটের মতো রাজস্ব খাত থেকে বিদ্যুৎ জ্বালানি খাতকে মুক্ত রাখা সহ কিছু নীতি সংস্কার করলে দাম না বাড়িয়েও ঘাটতি সমন্বয় সম্ভব। জ্বালানি নিরাপত্তা বিপর্যস্ত হচ্ছে, IMF এর কথা, এতে তো কোনো সন্দেহ নেই। বিদ্যুতের দাম না বৃদ্ধি করে সমন্বয় করা সম্ভব, ব্যয় কমায়। কতটা খরচ ব্যয় বাড়ায় লুণ্ঠন করা হয়েছে সে বিষয়টিও তো এখন বিতর্কিত বিষয় হয়ে গেছে। জ্বালানি সুবিচার নিশ্চিত করার কৌশল এগুলো নয়, এগুলো বরঞ্চ জনগণের লুণ্ঠন হচ্ছে, সেই লুণ্ঠনটাকে সুরক্ষা দেওয়ারই নামান্তর। দেশে জ্বালানি তেলের 90% বেশি আমদানি নির্ভর হওয়ায় টাকার অবমূল্যায়নের কারণে নেতিবাচক প্রভাব পড়তে পারে কৌশলগত এই পণ্যটির দামেও। বলার অপেক্ষা রাখে না নতুন চ্যালেঞ্জে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। তবে বাস্তবতা হচ্ছে নীতি প্রণয়নে নেই গ্রাহকের কোনো হাত, আবার নতুন নতুন বৈশ্বিক বাস্তবতাতেও নেই সাধারণ মানুষের দায়। কিন্তু দিন শেষে এসবের দায়ভার চাপছে গ্রাহকের কাঁধেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। দুবাইয়ে বিশ্বের ধন কুবের ও রাজনীতিবিদদের সম্পদের পাহাড়, নাম এসেছে পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধানের। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ। দফায় দফায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। দুপুরে
কমিশনের অতিরিক্ত সচিব এ তথ্য জানান। এদিকে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেয়ায় ক্ষমা চাইলেন বরিশাল ৬ আসনের এমপি আব্দুল হাফিজ মল্লিক। পরে তাকে অব্যাহতি দিয়েছে কমিশন। সম্প্রতি আচরণবিধি লঙ্ঘন করে সড়কের উপর জনসভা এবং ভুরিভোজের আয়োজন করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়। এমন অভিযোগ পেয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু উল্টো ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন দুর্জয়। শুধু তাই নয়, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ২১ মে, অথচ দফায় দফায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা সমাবেশ করেছেন জামিল হাসান। ২ দফা আর্থিক জরিমানা করার পরও বন্ধ করেননি সভা সমাবেশ। সেই প্রেক্ষিতে বুধবার কমিশনে তলব করা হয় দুর্জয়কে। নিজের ব্যাখ্যা কমিশনে জানিয়ে গণমাধ্যমকে এড়াতে কমিশন ভবনের এক্সিট সিঁড়ি ব্যবহার করে আগারগাঁও ছাড়েন দুর্জয়। পরে কমিশনের অতিরিক্ত সচিব জানান, নির্বাচনী আচরণবিধি একাধিকবার লঙ্ঘনের অপরাধে নির্বাচন করতে পারছেন না প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই জামিল হাসান দুর্জয়। ধারাবাহিকভাবে 3টা অপরাধ করেছে, ওনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, ম্যাজিস্ট্রেটের কাজে ভঙ্গ করেছে, মিছিল করেছে। সকল অভিযোগগুলো কমিশন আমলে নিয়ে তার বক্তব্য শোনার পরে কমিশন সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতা বাতিল করেছে। একই দিন তলব করা হয় বরিশাল ৬ আসনের সাংসদ আব্দুল হাফিজ মল্লিককে। তার বিরুদ্ধে অভিযোগ, ৮ মের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রকাশ্যে ভোট দিয়েছেন। কমিশনের কাছে ভুল স্বীকার করেন এই আইন প্রণেতা। উনি ভুল স্বীকার করেছেন, লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন। সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি দিয়েছে। কমিশনের কাছে ক্ষমা চাওয়ায় হাফিজ মল্লিককে অভিযোগ থেকে অব্যাহতি দেন নির্বাচন কমিশন। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এখনও ভিসা পাননি প্রায় ৬,০০০ হজ যাত্রী। এদিকে এখন পর্যন্ত ভিসা ইস্যু না করায় ৬ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া হজ যাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা না নিতে এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে। পবিত্র কাবার পথে যাত্রায় মুসল্লিদের চোখে মুখে তৃপ্তির ছাপ। শেষ মুহূর্তে হজযাত্রীরা দেখে নিচ্ছেন মালামাল। ফ্লাইট ধরতে কেউ বা বিদায় নিচ্ছেন প্রিয়জন থেকে। সবার চাওয়া একটাই, পাপ থেকে মুক্তিসহ বিশ্ববাসীর শান্তি কামনা। আল্লাহ আমাদের হজকে সহজ করে দেয় এবং কবুল করে নেয়। আল্লাহ তাআলার কাছে তৌফিক দান চাচ্ছি। উদ্দেশ্য শুধু আল্লাহর নৈকট্য পাওয়া, এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ পাক গুনাহ মাফ করবেন এই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আল্লাহর ঘরে যাই আমরা তওয়াব করতে পারবো, এই জন্য আমরা মনের দিক দিয়ে খুবই আনন্দিত। তবে ভিসা জটিলতায় এখনো প্রায় ৬,০০০ মুসল্লি। যেসব এজেন্সি এখনো কোনো ভিসা ইস্যু করতে পারেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় হজ কর্তৃপক্ষ। ৬,১৫৫টি ভিসা এখনো ওয়েটিং ফর ভিসা। আমরা যে কয়টি বিষয় খুব বেশি গুরুত্বের সাথে দেখছি, যে সকল এজেন্সি ভিসা এখনো পর্যন্ত তারা ভিসার ব্যাপারে তৎপর হননি, ইতিমধ্যে ধর্ম বিষয় মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে এবং আজকে ১৫ তারিখের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে এবং ভিসার ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিকে হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা না নিতে এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের মাধ্যমে জর্দার কার্টুন না পাঠাতে হুঁশিয়ারি করা হয়েছে। কোনো হজযাত্রীর কোরবানির কোনো অর্থ নিতে পারবে না। আমরা হজ ক্যাম্পে ডরমিটরিতে প্রত্যেকটা এজেন্সির কিন্তু আইডেন্টিফাই করছি, আমাদের এজেন্সি ওয়াইজ এবং ফ্লাইট ওয়াইজ ডরমিটরি নাম্বার দেওয়া আছে। যদি কোনো এজেন্সি এরকম জর্দা পরিবহন করেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশন নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হজ পালনের জন্য এখন পর্যন্ত মোট ১৯,০০০-এরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছরে হজের শেষ ফ্লাইট ছেড়ে যাবে আগামী ১২ই জুন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদি আরবে হজ করতে যাওয়া মুসল্লিদের সবচেয়ে উন্নত সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাপ্তাহিক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন বাদশাহ সালমান। একই সঙ্গে সৌদি আরবে হজের উদ্দেশ্যে যাওয়া মুসল্লিদের স্বাগত জানান তিনি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা সৌদি আরবে যেতে শুরু করেছেন। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৮৩,২০২ জন হজ পালন করতে যাবেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপন সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি ও অপরাধীরা। এই তালিকায় যেমন আছেন ভারতের শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি, ঠিক তেমনি আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। দুবাই আনলকড নামে দেয়া এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। দুবাই
সংযুক্ত আরব আমিরাতের এই শহরটি পর্যটকদের অন্যতম গন্তব্যস্থলে পরিণত হয়েছে। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করেন আকাশচুম্বী অট্টালিকার এই শহরটিতে। নান্দনিক শহরটি নিয়ে মঙ্গলবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP। সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দুবাইয়ে গোপনে সম্পদের পাহাড় গড়ে তোলা বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও অপরাধীদের নাম। তালিকায় শীর্ষে আছে ভারত। দেশটির শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি থেকে শুরু করে প্রায় 30,000 মানুষের সম্পদ রয়েছে শহরটিতে। দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। ফাঁস হওয়া নথি অনুযায়ী দুবাইয়ে 22,000 পাকিস্তানি গোপন সম্পদের মালিক। এদের মধ্যে আছেন বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার পরিবারের সদস্যরাও। আছে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাপ্রধানের নামও। প্রতিবেদন অনুযায়ী দুবাইয়ে পাকিস্তানিরা সব মিলে প্রায় $1,100 কোটি সম্পদের মালিক। এছাড়া তালিকায় আছে চীন, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের নাম। আছে আফগানিস্তান, ইয়েমেনের মতো দেশের নাগরিকরাও। আরও রয়েছে নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের অস্ত্র ব্যবসায়ীর নামও। এই প্রতিবেদনটির নাম দেওয়া হয়েছে দুবাই আনলকড। প্রকল্পে অংশ নিয়েছে 58টি দেশের 74টি সংবাদ মাধ্যম। দুবাইয়ের ভূমি দপ্তর সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ফাঁস হওয়া তথ্যপত্রের ভিত্তিতে এই অনুসন্ধান চালানো হয়েছে, যেখানে 2020 থেকে 2022 সাল নাগাদ বিভিন্ন ব্যক্তির মালিকানায় থাকা ও ব্যবহার করা সম্পদের বিস্তারিত চিত্র উঠে এসেছে। ফাঁস হওয়া তথ্যপত্র সংগ্রহ করেছে ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ বা C4ADS। পরে নরওয়ের সংবাদ মাধ্যম E24 এবং OCCRPর সঙ্গে তথ্য ভাগাভাগি করে প্রতিষ্ঠানটি। এই অনুসন্ধানী সাংবাদিকতায় অংশ নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসও। কয়েক মাস ধরে এই অনুসন্ধান চালানোর পর প্রতিবেদন প্রকাশ করা হলো। রাহানুল রানা, সময় সংবাদ। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নানা হিসেব নিকেশ। আলোচনায় রয়েছে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকে নির্বাচনে তাদের অংশগ্রহণ বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। তারা বলছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে। লন্ডন থেকে সে খবর জানাচ্ছেন শোয়েব কবির। চলতি বছরের শেষের দিকে হতে যাচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন। ব্রিটিশ ক্ষমতার পালা বদলে আধিপত্যের লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। আর এই ভোটের ময়দানে পিছিয়ে থাকতে চান না বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। গেলবারের চেয়ে এবারের পার্লামেন্ট নির্বাচনে আরো বেশি সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর জয় জয়কার হবে এমন প্রত্যাশা কমিউনিটির সর্বমহলে। সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টি। ব্যবসায়ী নেতারা মনে করেন বাংলাদেশিদের অংশগ্রহণ দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত করবে। রাজনৈতিক সেতুবন্ধন এবং অর্থনৈতিক সেতুবন্ধন এটাকে আমরা আরো দৃঢ় করতে চাই, যেটা আমাদের জন্য বাণিজ্যিকভাবে ভালো হবে, কালচারের জন্য ভালো হবে। ইন এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট বাংলাদেশ উইল বি বেনিফিটেড ফ্রম দ্যাট। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তার মতে বাংলাদেশিদের অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক। প্রবাসী যারা যদি মেম্বার অফ পার্লামেন্ট হন, ভালো জাজেস হন, দ্যাট ইজ বেটার ফর আস। তারা এইখানে দে শুড ট্রাই। আমি তো সবসময় আশা করি দুই দেশের সম্পর্ক দিন দিন আরো মজবুত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ MP রোশনারা আলী। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যারা আছে এই দেশে বাংলাদেশের জন্য, আর আমরা যে পার্সোনাল কানেকশন যেটা আছে, আমরা আত্মীয় আছেন, ফ্যামিলি, ফ্রেন্ডস, তারার মারফতে আমরা অনেক একটা আলাদা একটা রিলেশনশিপ। বর্তমানে ব্রিটিশ ও স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত 5 জন MP রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ 2015 সাল থেকে এক টানা MP হিসেবে নির্বাচিত হয়ে আসছেন ব্রিটিশ পার্লামেন্টে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মিরপুরে ফটো সেশন শেষে বিশ্বকাপ দল নিয়ে গণমাধ্যমে কথা বলছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সরাসরি যাচ্ছে সেখানে। এর আগে থেকে আমাদের কনভারসেশন সবার মধ্যে একটা চলতো, সো আমরা কোন কম্বিনেশনে যাব। সো ইনপুট যদি বলেন, আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম, কোচ ছিলেন, পাশাপাশি 3টা সিলেক্টেড তো ছিলেন। সো আমাদের সবার সম্মিলিত ডিসিশন এটা। আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো, যে সাইফুদ্দিনের কোচও যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে, যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম
বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল। টোটাল যদি আমি বলতে চাই, আমি পুরো ডিটেলে বলতে চাই না, বাট দুজনই খুব ক্লোজ ছিল। সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে। ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে সাকিব বেটার অপশন হবে। লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, আমরা সবাই জানি। যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি, এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে, প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে। বাট লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক, কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব যে লিটন ভালো কিছুই করবে ইনশাল্লাহ। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল দুপুরের সময়ে, এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।